হ্যালো এভরিওয়ান। তোমাদের সিলেবাসের হয়তো তোমরা নিজেরা অনেকটাই পড়ে ফেলেছো। আমাকে দু একজন বলেছিল যে স্যার 12-এর ক্লাসটা শুরু করার জন্য, তো আমার শুরু করতে দেরি হলো। বাট এতদিনে হয়তো তোমাদের অনেক কিছু পড়া হয়ে গেছে টিউশনে, বা নিজেরা হয়তো পড়েছো কিছু। তো তাহলেও আমি যতগুলো ক্লাস পারছি আমি নিচ্ছি। তো তোমাদের আগে আমি যেগুলো যেটা আছে তোমাদের সিলেবাসে, 4টে গল্প আছে আর 4টে কবিতা আছে। তো আরেকটা নাটক আছে, গ্রামার থাকছে, ওগুলো রাইটিং থাকছে, মানে কোয়েশ্চেনে ফাইনাল এক্সামের ক্ষেত্রে। তো বইয়ের মধ্যে থেকে 4টে গল্প, কবিতা আর নাটকগুলোর মধ্যে প্রথমে আমি কবিতাগুলো করিয়ে নিচ্ছি। কবিতাগুলো করিয়ে নিলে কি হবে, আমার অনেকটা নাম্বার সিকিওর হয়ে যাবে, যে হ্যাঁ আমার ছোট ছোট কয়েকটা অংশ করে নিলে আমার নাম্বারগুলো এগিয়ে থাকছে, সেখান থেকে কোয়েশ্চেন্সও কম হবে। তো আমার সিলেবাসটা অনেকটা কভার হয়ে থাকছে। তারপরে আমি গল্পটা করাবো, তারপরে নাটকটা করাবো। তো তো কবিতা দিয়ে আজকে শুরু করছি। দেখো মানে তোমাদের পড়া হয়ে গেছে জানি এগুলো, তাও একবার শুনে নাও, শুনলেও অনেকটা বোঝা যায়, বা পরে উত্তর করতেও সুবিধা হয়, মনে করতে পরীক্ষার হলেও সুবিধা হয়। তো যাই হোক, একটা কবিতা দিয়ে শুরু করছি। প্রথম কবিতাটা, অন কিলিং আ ট্রি। অন কিলিং আ ট্রি, এই কবিতাটা লিখছেন জীব প্যাটেল। তিনি এখনো বেঁচে আছেন, সেই জন্য দেখো তার আহ, জন্মের বছরটা দেওয়া আছে কিন্তু মৃত্যুর বছরটা দেওয়া নেই। এই কবিতাটা একটা গাছকে নিয়ে। কি কবিতার টাইটেলটা কি? কবিতার টাইটেলটা হচ্ছে অন কিলিং আ ট্রি। একটা গাছকে মারতে গিয়ে বা একটা গাছকে মারতে গেলে। আমরা সাধারণত আমরা যে পরিবেশে বেঁচে উঠি বা যে পরিবেশে আমরা বেঁচে উঠছি, সেই পরিবেশটাকে আমরা কিভাবে ধ্বংস করে চলেছি, সেই কথাটা তিনি এই কবিতার মাধ্যমে বলছেন। জীব পটেল বলছেন যে আমি আমার আশেপাশের পরিবেশটাকে আমরা কিভাবে নষ্ট করে দিচ্ছি। নষ্ট করাটা কঠিন, নষ্ট করতে প্রচুর সময় লাগে, প্রচুর পরিশ্রম করতে হয়, তবে গিয়ে আমাদের পরিবেশটা নষ্ট হয়। আমাদের পরিবেশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে চলে আসছে, কিন্তু সেই পরিবেশটা আমরা নষ্ট করে ফেলছি। তো সেই পরিবেশটাকে তিনি কি দিয়ে বোঝাতে চাইছেন? শুধুমাত্র একটা গাছ দিয়ে। ওয়ান কিলিং আর ট্রি, একটা মাত্র গাছকে মারতে গেলে কিরকম কষ্ট করতে হয় বা কিরকম পরিশ্রম করতে হয়, সেই কথাটা তিনি এখানে বলছেন। তো দেখো, এখানে অনেকগুলো কিন্তু কবিতার মধ্যে মানে আছে। বলছে যে ধরো তুমি যদি এভাবে ধরো যে একটা গাছকে মারতে গেলে এত কিছু করতে হচ্ছে, তবু কোটি কোটি গাছকে মানুষ মেরে ফেলছে। তাহলে মানুষ যদি ভালো কিছু করতে চায়, তাহলে মানুষ কত ভালো করতে পারে। মানে এখানে দেখবে পুরো কবিতাটা যখন পড়বো, যে একটা গাছকে কতটা উপায়ে মারতে হয়, মানে কত রকম ভাবে তার উপর টর্চার অত্যাচার করতে হয় আমাকে, তবে গিয়ে গাছটা মরে। নাহলে গাছটা কিন্তু মরে না, গাছটা প্রতিবার বেঁচে যায়। তো সেই পরিশ্রমটা মানুষ করছে, গাছকে মেরে ফেলছে, নিজের পরিবেশকে ধ্বংস করে ফেলছে। তো মানুষ যদি ভালো চায় তাহলে কত কি করতে পারে। আচ্ছা, আহ, খুব সাধারণ লেভেলে, মানে একদম এক্সামের জন্য যদি বলতে হয়, তাহলে এটা একটা গাছকে নিয়ে কবিতা। কিন্তু কবিতা পড়তে গেলে এটা শুধু একটা গাছকে নিয়ে ভাবলে হবে না। এই গাছটা আমি ধরে নিচ্ছি আমাদের পুরো সামাজিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ বা আমাদের জাতীয় বা আন্তর্জাতিক যে পরিবেশ আছে, সেই পরিবেশটাকে রিপ্রেজেন্ট করছে। আমরা যেন এইভাবে আমাদের চারিদিকটাকে নষ্ট করে ফেলছি। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এই গাছটা, ট্রি, এই গাছটা কাকে কাকে রিপ্রেজেন্ট করছে? এক হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের চারিপাশের যে পরিবেশটা সেটাকে বোঝাচ্ছে গাছটা। আর কি বোঝাচ্ছে? গাছটা খুব ভালো করে ভেবে দেখলে, মানে অন্যভাবে ভেবে দেখলে বোঝা যেতে পারে যে এটা একটা হিউম্যান লাইফকে বোঝাচ্ছে। মানুষের জীবনে প্রচুর বাধা বিপত্তি আসে না? প্রচুর প্রচুর ঝড়ঝাপটা আসে। তো মানুষ কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠে, প্রত্যেকটার সঙ্গে ফাইট করে। মানুষ প্রত্যেক মুহূর্তে বেঁচে থাকে, মানুষ কিন্তু কখনো হেরে যায় না। কবি যখন বলছেন যে একটা গাছকে মারতে গেলে কি কি লাগে, তখন তিনি বলতে চাইছেন যে একটা মানুষকে জীবনকে ধ্বংস করতে গেলে কি কি লাগে। মানুষ কিন্তু প্রত্যেক মুহূর্তে ফাইট করে। মানুষ তার সামনে যে বাধা বিপত্তিগুলো আসে, সেগুলোকে সে রেজিস্ট করে, আটকায়। সেগুলোর সঙ্গে সে চেষ্টা করে যে কিভাবে সেটাকে কাটিয়ে আমি বেরিয়ে উঠবো। ঠিক আছে? আবার কি হতে পারে? একটা আমার সামাজিক পরিবেশ বলেছি,
একটা আমি মানুষের জীবন বলেছি, ট্রিটা রিপ্রেজেন্ট করছে আর ডিজায়ার, একটা ইচ্ছা বা অ্যান উচ্চাকাঙ্ক্ষা, যে তুমি কি হতে চাইছো বা তোমার মনের আশাটা কি আছে, সেই জিনিসটাও রিপ্রেজেন্ট করছে। যে তোমার মনে যদি কোনো একটা চিন্তা থাকে, কোনো একটা বাসনা থাকে যে হ্যাঁ আমি সমাজের জন্য এই কাজটা করব, বা আমি খুব বড় মানুষ হব, বা আমি জীবনে খুব ভালো সফল হব, বা আমার পরিবারকে আমি খুব ভালো রাখবো, আশেপাশের সমাজকে আমি খুব ভালো রাখবো, এই যে বাসনাটা যদি তোমার থাকে, এই ইচ্ছাটা যদি থাকে, এই আকাঙ্ক্ষাটা যদি তোমার থাকে, তার সঙ্গে প্রচুর বাধা বিপত্তি আসবে। সেটাকে তোমাকে কাটিয়ে উঠতে হবে। সেই আমাদের বাসনাগুলো, ইচ্ছাগুলো যেন এইরকম অপ্রতিরোধ্য, ইনডিফ্যাটিগেবল, খুব একটা খুব সুন্দর কথা, সেটা হচ্ছে ইনডিফ্যাটিগেবল, যেটাকে হারানো যায় না, যেটা ধ্বংস হতে চায় না, ইনডিফ্যাটিগেবল। তো আমাদের ইচ্ছাগুলো, আমাদের বাসনাগুলো, আমাদের এই আকাঙ্ক্ষাগুলো, বড় হওয়ার ইচ্ছেটাও যেন এইরকমই একটা জিনিস, যেটাকে শেষ করে দেওয়া প্রচন্ড কঠিন কাজ। তো এখানে আমাদের কবিতাটা পড়ছি আমি। তো প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখবো যে আমরা সমাজটা কিভাবে নষ্ট করছি। একটা তো ট্রি, মানে গাছটা তো গাছটাকে বোঝাচ্ছে, আমাদের সমাজটাকেও বোঝাচ্ছে, মানুষের জীবনকেও বোঝাচ্ছে, এবং আমাদের কোনো চিন্তা বা ইচ্ছা বা বাসনাকেও বোঝাচ্ছে। তো খুব সহজ ভাবে দেখতে গেলে কবি এখানে বলছেন একটা গাছকে মারতে গেলে কি কি করতে হয়। কিন্তু একটু ডিপলি যদি আমরা ভাবি, তাহলে দেখা যাবে যে না, কবি এটা বলতে চাইছেন না একটা গাছকে মারতে গেলে কি করতে হয় শুধুমাত্র শুধুমাত্র এটা বলছেন না। কবি এটাও বলতে চাইছেন যে এত কিছু করেও একটা গাছকে মারা সম্ভব নয়, কারণ হাজার হাজার কোটি কোটি বছর ধরে গাছ কিন্তু এই পৃথিবীতে রয়ে গেছে। মানুষ এই মাত্র কয়েক বছর, কয়েক লক্ষ বছর হয়তো এসেছে, কিন্তু গাছ কোটি কোটি বছর ধরে পৃথিবীতে আছে, এবং গাছ অনবরত হয়ে চলেছে। যাই হোক, এগুলো মানে কবিতা পড়তে গেলে এই সমস্ত ধারণাগুলো আস্তে আস্তে আহ, তৈরি করা দরকার। যে শুধু কবিতা পড়ছি মানে আমি তো গল্প পড়ছি না, যেটা বলা আছে শুধু সেই মানেটা ধরলেই হবে না। একটা কবিতা থেকে অনেক ধরনের মানে আসতে পারে, তো সেই মানেগুলো আমাদেরকে ভাবতে হয়। কবিতা পড়ার নিয়ম হচ্ছে এটা, তবে আমার কবিতা পড়ার যে ফিলিংসটা, যে ভালো লাগাটা, কবিতার প্রতি যে ভালোবাসাটা, সেইটা তৈরি হয়। যাই হোক, আমি টেক্সটটা একটু পড়ি, তারপরে যদি আরো কিছু বলার থাকে পরে বলছি। It takes much time to kill a tree. It takes much time. প্রচুর সময় লাগে। প্রথমে তিনি কি কথা বলছেন? সময়ের কথা বলছেন। সময় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মানুষের লাইফে, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে, কোনো প্রাকৃতিক পরিবর্তনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে পৃথিবীর বা মানুষের জীবনে সময়টা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। তিনি প্রথমে কি বলছেন? ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। এটা প্রচুর সময় নেয় একটা গাছকে মারতে। এটা খুব মানে চটজলদি হয়ে যায় না। নট আ সিম্পল জ্যাব অফ নাইফ, নট আ সিম্পল জ্যাব অফ নাইফ। জ্যাব মানে হচ্ছে ছুরির আঘাত। আচ্ছা, তোমাদের মানেগুলো আমি হোয়াটসঅ্যাপে লিখেই দিচ্ছি। আমি আমি এখানে লিখছি, তোমার মানেগুলো লিখে নাও। এই লিখে নিলে পড়তে বা বুঝতে সুবিধা হবে। মানেগুলো লেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ শর্ট কোয়েশ্চেন্স আসছে প্রচুর। তোমাদের শর্ট কোয়েশ্চেন যদি 12-এর ফাইনাল কোয়েশ্চেনটা দেখো, দেখবে প্রচুর শর্ট কোয়েশ্চেন্স আসছে। তো মানেগুলো যদি জানা থাকে তোমার, তোমার অ্যান্সারগুলো লিখতে ভালো সুবিধা হবে। আর যে ছুরি নিয়ে যেটা এরকম করে যে মারাটা, সেটাকে বলে জ্যাব। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। প্রচুর সময় লাগে একটা গাছকে মারতে গেলে। নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। আচ্ছা সরি, আমি টেক্সটটা শুরু করে ফেলেছি। তার আগে আমি, আচ্ছা এখানটা একটু বলি, আমার এখানটা বলা হলো না, সরি। এখানটাকে বলে নিই। জীব প্যাটেল, জীব প্যাটেল যিনি 1940 সালে জন্মগ্রহণ করছেন, ইজ আ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লেরাইট অ্যান্ড পেইন্টার। তিনি একজন বিখ্যাত ভারতীয় কবি ছিলেন, প্লেরাইট ছিলেন, নাট্যকার ছিলেন এবং পেইন্টার ছিলেন। তিনি ছবিও এঁকেছেন, চিত্রকর ছিলেন। ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে পোয়েট প্যাটেল ইউজেস, প্যাটেল কি ব্যবহার করছেন? সিনকোপেটেড রিদম। সিনকোপেশন কি? যারা গান করো তারা বুঝবে যে গানেতে একটা তাল থাকে, ঠিক আছে? সেই তালের সঙ্গে বাকি বাদ্যযন্ত্রগুলো একটা সিমেট্রির মধ্যে চলে, মিলিয়ে চলে, তালের সঙ্গে মিলিয়ে বাদ্যযন্ত্রগুলো বাজে, এবং সেই তালের সঙ্গে এবং বাদ্যযন্ত্রগুলোর সঙ্গে মানুষের গলার গানটা আহ, মিলিয়ে, তাল অনুযায়ী মিলিয়ে গানটা করে। এবার কি হয়, যখন
সেই তালের সঙ্গে বাদ্যযন্ত্রটা দেখবে তোমরা মেট্রোনিম মেট্রোনিম না কি এটা বলে, একটা ইয়ে আছে, যন্ত্র আছে যেটাতে তোমার এই টিক 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 করে তালের মতন একটা আওয়াজ হয়। তো যাই হোক, তো যখন তালের সঙ্গে বা বাদ্যযন্ত্রের সঙ্গে গলা মেলে না, তখন সেটাকে বলে সিঙ্কোপেশন। মানে কি হয়, একটা ছন্দের মধ্যে দিয়ে কবিতা চলে, তো তো এই কবিতাগুলোতে কি হচ্ছে, যে ধরনের লিখছেন সেখানে ছন্দগুলো মেলে না, কথার এই ইংলিশ ওয়ার্ডগুলোতে একটা করে স্ট্রেস থাকে, জোর থাকে কথার মধ্যে, তো সেইগুলো চলে না এখানে, মানে তার লেখার মধ্যে, তার কবিতার মধ্যে সেগুলো থাকে না। ইউজেস আ সিনকোপেটেড রিদম, মানে তার রিদমটাই এরকম যে সেটাতে রিদম নেই, মানে ছন্দর সঙ্গে কথার স্ট্রেসগুলো, কথার জোরগুলো মেলে না। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ, তিনি কিসের স্বাদ নিয়ে আসেন? এভরিডে স্পিচ, প্রতিদিনকার যে ভাষা তিনি মানে সাধারণত বইয়েতে যে সমস্ত শব্দ ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সেরকম ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেন না। এটা মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতার একটা খুব ভালো গুণ, যে দৈনন্দিন জীবনের যে ভাষা আমরা ব্যবহার করি সেটাতেই কবিতাটা লেখা হয়। হি ব্রিংস ফ্লেভার অফ এভরিডে স্পিচ, তিনি দৈনন্দিন জীবনের কথার যে স্বাদটা সেটা তিনি নিয়ে আসেন তার কবিতার মধ্যে। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর, তার উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে মিরর মিররিং, যেটা 1991 সালে প্রকাশ পেয়েছে, একটা বইয়ের নাম, সেই জন্য এখানে বেঁকিয়ে লেখা আছে, আইটালিক্সে লেখা আছে, বেঁকিয়ে লেখাটাকে বলে আইটালিক্স। হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বয়, তুমি কিভাবে সহ্য করো বডি, দেহ তুমি কিভাবে সহ্য করো, যেটা প্রকাশ পাচ্ছে 1976 সালে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট, দ্য পোয়েম ইজ অ্যাবাউট, কবিতাটা হচ্ছে এই বিষয়ে, দ্য হার্ম ডান, সেই ক্ষতি করা হচ্ছে যেটা, টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস, যে পরিবেশের জন্য যে ক্ষতিটা করা হচ্ছে মানুষের দ্বারা, সেই বিষয়ে এই কবিতাটা। ইন আ ভয়েস অফ সার্কাজম, একটা ব্যঙ্গের সুরেতে, ব্যঙ্গ করছে মানে বেঁকিয়ে কথা বলছে। ধরো কেউ বললো যে জানিস তো আমি না 1 কেজি রসগোল্লা খেয়ে নিতে পারি, তখন তোমার বন্ধু বললো 1 কেজি রসগোল্লা খেয়ে নিতে পারি, এই যে কথাটা, কথার যে টোনটা, এটাকে ব্যঙ্গ করছে, মানে কি বলছে, তুমি পারবে না। এখানে বলছে অন কিলিং আ ট্রি, এইভাবে মারতে হয়, এখানে কবি কিন্তু ব্যঙ্গ করছে যে তুমি ওকে মেরো না, এখানে বলছেন না যে তুমি এইভাবে মারা যায়, তুমি একটা গাছকে গিয়ে এরকম করে মেরে দাও, কবি এটা বলতে চাইছেন না, কবি ব্যঙ্গ করছেন যে এরকম করে তুমি মেরো না। অ্যান্ড আইরানি, আইরানি কি, সেটা হচ্ছে যে উল্টো কথা বলে, মানে যেটা হচ্ছে সেটার উল্টো কথা বলে। ধরো তুমি বললে যে মা আজকে আমি সারাদিন দুপুরবেলার 12টার মধ্যে ফুটবল খেলবো, আর বললো হ্যাঁ হ্যাঁ যা যা খেলকে যা, এটা কি করছে, ব্যঙ্গ করছে, এবং যেটা বারণ করার কথা সেটার উল্টো কথা বলছে, এটা হচ্ছে আইরানি, এই যে উল্টো কথা বলা এটাকে হচ্ছে আইরানি। দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স, কবি বলছেন মানুষের নৃশংসতার বিষয়ে, অ্যান্ড ইমপেশেন্স, এবং অধৈর্যতা টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্সে। ফ্রি ভার্স কি, যেখানে কোনো মিল থাকছে না, যেখানে কোনো মিটার থাকছে না। মিটার কিরকম, এগুলো অ্যাকচুয়ালি একটু বড়দের জিনিস, গ্র্যাজুয়েশনে থাকে সাধারণত। দেখো এই যে ট্রি, নাইফ, গ্রোন, আর্থ, ফিডিং, অ্যাবসর্বিং, এই শেষের ওয়ার্ডগুলোর মধ্যে একটাতেও মিল নেই, এবং কি কখনো কখনো এগুলোতে অনেকগুলো সিলেবল আছে, মানে অনেকগুলো শব্দ আছে, যেমন ইট টেক্স মাচ টা ইম টু কিল আ ট্রি, এখানে 9টা সিলেবল আছে। আবার দেখো এইখানে একটা লাইনে, পরের পাতা একটা লাইনে নো একটা সিলেবল আছে, মানে একটাই আওয়াজ আছে। তো এইগুলোকে এই ফ্রি ভার্সে এইরকম থাকে, মানে এমনি লিখে যাচ্ছেন, একদম ফ্রি রাইটিং লিখছেন, যেখানে তার কথাটা চিন্তাটা শেষ হচ্ছে সেখানে তিনি লাইনটা ভাগ করছেন। তো এইটাকে বলছে, এই কনসেপ্টটাকে বলছে ফ্রি ভার্স। ফ্রি ভার্সের রিদম থাকে, অনেক সময় কি হয় যে ফ্রি ভার্সেতেও রিদম থাকে, যে আমি এখানে মিল থাকছে না কিন্তু তার মধ্যে রিদম থাকে, কিন্তু তিনি সিনকোপেটেড লিখছেন সেই জন্য এর মধ্যে কোনো রিদম নেই। যাই হোক, এগুলো জেনে রাখো, এটা কিন্তু কোয়েশ্চেন আছে। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, এটা দেখলাম যে 17 সালে না 18 সালে একটা কোয়েশ্চেন এসেছিল যে কিসে লেখা, তো এইটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যাই হোক, আমরা কবিতাটিতে আসছি। তো বলছিলাম যে একটা গাছকে নিয়ে বলছেন, বলছেন ব্যঙ্গ করে, গাছটাকে আমরা এনভায়রনমেন্ট হিসেবে ধরতে পারি, মানুষের লাইফ হিসেবে ধরতে পারি, বা একটা ডিজায়ার, একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা হিসেবেও ধরতে পারি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, প্রচুর সময় লাগে একটা গাছকে মারতে গেলে। নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট,
বলছে শুধুমাত্র ছুরির একটা ঘা এটা কাজটা করবে না, মানে একটা ছুরির ঘায়ে তুমি একটা গাছকে মেরে ফেলতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। ইট হ্যাজ গ্রোন, এটা বেড়ে উঠেছে, স্লোলি ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ ব্যবহার করে বা ভোগ করে, দ্য আর্থ পৃথিবীকে, মানে পৃথিবীর রসদ ভোগ করে এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। দেখো এখানে কিন্তু ট্রি বলছে, এখানে বলছে ট্রি। ট্রি মানে কি, একটা গাছের গুঁড়ি থাকবে, এখানে প্রচুর শাখা প্রশাখা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মাটি, আর তার প্রচুর শেকড় থাকবে। এখানে কিন্তু ছোট কোনো প্ল্যান্টের কথা বলছে না, ছোট প্ল্যান্টের কথা বলছে না, ছোট গাছের কথা কিন্তু বলছে না, এখানে বলছে বড় গাছের কথা, যে গাছটা বড় হয়েছে। মানে এখানে মানুষের কথা, মানুষের জীবনের কথা বলা হচ্ছে, একটা বাচ্চা ছেলের কথা কিন্তু বলা হচ্ছে না। তো কি বলছে, যে যে গাছটা বড় হয়ে উঠেছে সেটা কি করেছে, ইট হ্যাজ গ্রোন, সেটা বেড়ে উঠেছে, স্লোলি ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ পৃথিবীকে ব্যবহার করে বা ভোগ করে, রাইজিং আউট অফ ইট, এই পৃথিবী থেকে উপরে উঠেছে, রাইজ মানে হচ্ছে ওটা, রাইজিং আউট অফ ইট, ফিডিং খেয়ে, আপন ইটস ক্রাস্ট, তার যে মোড়কটা আছে সেই মোড়কটা থেকে খেয়ে সে বড় সেখান থেকে উঠেছে। মানে ধরো এটা পৃথিবী, তো উপরের এই যে অংশটা যেটা ভূত্বক সেটাকে বলছে ক্রাস্ট। দেখবে ব্রেড থাকে না, ব্রেডের ওপরে তোমার যে যেটা খয়েরি রঙের থাকে মোটা খড়খড়ে, যেটা খেতে খুব একটা ভালো হয় না, সেটাকে বলে ক্রাস্ট, মানে উপরের যে মোড়কটা সেটাকে বলে ক্রাস্ট। তো পৃথিবীর ক্রাস্টটা হচ্ছে যেন মাটি, কারণ পৃথিবীর বেশি নিচে কি আছে, ম্যাগমা আছে, জল আছে, বালি আছে, পাথর আছে। তো মাটি যে অংশটা, মাটি অংশটাকে বলছে ক্রাস্ট। ফিডিং আপন ইটস ক্রাস্ট বলছে যে মাটি আছে, তার যে পৃথিবীর যে মোড়কটা আছে যেটা হচ্ছে মাটি, সেটা থেকে খেয়ে উঠেছে। অ্যাবজর্বিং, কি কি শুষে নিয়েছে, অ্যাবজর্ব করে মানে শুষে নেয়। ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর ধরে সানলাইট সূর্যরশ্মি সে নিয়েছে, এয়ার নিয়েছে বাতাস নিয়েছে, ওয়াটার নিয়েছে জল নিয়েছে, অ্যান্ড আউট অফ হিস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস, অ্যান্ড আউট অফ হিস লেপ্রাস হাইড, লেপ্রাসি হচ্ছে কুষ্ঠরোগ। আগেকার দিনে কুষ্ঠরোগ খুবই একটা ঘৃণ্য রোগ ছিল, যেখানে মানুষ মানুষকে ছুতো না। তো বলছে লেপ্রাস কেন বলছে, এমন নয় যে গাছটার কুষ্ঠরোগ হয়েছে, মানে বলছে তার যে বাকলটা থাকে, তার যে গাছের ছালটা থাকে, সেটা কি হয়, প্রচন্ড কোঁচকানো হয়, সেটা খুব একটা মসৃণ বা সুন্দর হয় না বেশিরভাগ গাছের ক্ষেত্রে। তো সেইটাকে বলছেন যেন সেটা লেপ্রাস হাইট, মানে সেটা যেন একটা গোপন কোনো অংশ, এই যে যে খাঁজগুলো যেগুলো আছে সেটা কোনো গোপন অংশ, এবং সেটা কিরকম ঘৃণ্য বা সেটা কদাকার, সেই জন্য বলছে লেপ্রাস। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, তার সেই কদাকার গোপন জায়গা থেকে স্প্রাউটিং লিভস, স্প্রাউটিং মানে হচ্ছে গজিয়ে উঠছে পাতা। সো হ্যাক, সেই জন্য কি করো, ক্ষতি করো, আঘাত করো, ক্ষতবিক্ষত করে দাও, অ্যান্ড চপ, এবং কেটে দাও। হ্যাক করা মানে হচ্ছে তোমার ওই ক্ষতি করা বা ক্ষতবিক্ষত করে দেওয়া, আঘাত করা। অ্যান্ড চপ, চপ মানে, চপ মানে হচ্ছে কেটে দেওয়া। আচ্ছা, সো হ্যাক অ্যান্ড চপ, সেই জন্য তুমি ক্ষতবিক্ষত করো এবং কেটে দাও। বাট দিস ওয়ন্ট, দিস অ্যালোন ওয়ন্ট ডু ইট, কিন্তু শুধুমাত্র এটাই তাতে কাজ হবে না। বলছি কি এত কিছু হচ্ছে, তো সেই জন্য তুমি কি করবে, ক্ষতি করো এবং কেটে দাও, বারবার কেটে দাও, একবার তো হবে না, তুমি বারবার কেটে দাও, কিন্তু তাতেও হবে না। দিস অ্যালোন, শুধুমাত্র এটা, ওয়ন্ট ডু ইট, তাতেও শুধুমাত্র এটাতে হবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, গাছের তো প্রাণ আছে, তাদের তো কষ্ট হচ্ছে, সেই কষ্টতেও গাছটা মারা যাবে না। ধরো একটা মানুষকে তুমি বারবার আঘাত করছো, বা আমাদের জীবনে বারবার করে আঘাত আসে, বা তোমার একটা চিন্তা বা বাসনা আছে সেটা বারবার তোমার আটকে যাচ্ছে, কিন্তু তাতেও কি হবে, সেটা মরবে না, একটা মানুষ মরবে না, বা তোমার সেই চিন্তাটা বা তোমার বড় হওয়ার ইচ্ছাটা সেটা শেষ হবে না, এবং তার যে কষ্ট সেই কষ্টতেও সে মারা যাবে না, গাছটা মারা যাবে না বা মানুষটা মারা যাবে না। এই লাইনটা থেকে কোয়েশ্চেন এসেছিল। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, দ্য ব্লিডিং বার্ক, সেই রক্ত ঝরতে থাকা বার্ক বা গাছের ছালটা, বার্ক মানে হচ্ছে গাছের ছাল, বিআরকে বার্ক, বার্ক মানে আবার কুকুরের ডাকও হয়। দ্য ব্লিডিং বার্ক, সেই রক্ত ঝরতে থাকা যে গাছের ছালটা আছে, তুমি গাছের ছাল কেটে দিলে কি হয়, সেখান থেকে
তোমার ওই রেচন পদার্থ বা তোমার রস জাতীয় কিছু জিনিস বেরিয়ে আসে। তো কবি কল্পনা করে নিচ্ছেন সেটা যেন গাছের রক্ত। দ্য ব্লিডিং পার্ট উইল হিল, সেই রক্ত ঝরতে থাকা গাছের ছালটা হিল করে যাবে, মানে সেরে উঠবে। মানে তুমি যতই আঘাত করো তাতে তো মরবে না, তুমি ক্ষতি করো কেটে দাও, তাতে রক্ত ঝরবে কিন্তু সেটাতেও মরবে না। সেই যে গাছের ছালটা যেটা থেকে রক্ত পড়ছে বা ক্ষতি করে দিয়েছো সেখান থেকে রক্ত পড়বে কিন্তু সেটা সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির কাছ থেকে উইল রাইজ কার্ড গ্রিন টুইগস। তুমি কি করছো, এই গাছটাকে ধরো এখান থেকে কেটে দিলে। তুমি ভাবছো যে এরকম করে আমি টর্চার করছি কাটছি তাও গাছটা মরছে না, তুমি কি করলে এখান থেকে কেটে দিলে, গাছটা এখান থেকে কেটে দিলে। তো বলছে ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এই মাটির কাছ থেকে উইল রাইজ কার্ড গ্রিন টুইগস। কার্ড মানে হচ্ছে কুঁচকে থাকা, গ্রিন মানে সবুজ, টুইগস হচ্ছে গাছের একদম উপরের দিকে ছোট ছোট যে পাতাগুলো যেগুলো পূর্ণতার রূপ পায়নি সেটাকে বলে টুইগ। আর চা পাতার যে অংশটা তুলে নেয় তোমরা সবাই জানো সেরকম অংশটা, তো সেটাকে বলে টুইগ। সাধারণত এরকম একটা দুটো পাতা আর এই অংশটা এরকম একদম গাছের ডগে যে অংশটা থাকে একদম খুব হালকা সবুজ রঙের, সেটাকে বলে টুইগ। মিনিয়েচার বাউস, ছোট ছোট বাউ হচ্ছে ব্রাঞ্চ, মানে ডাল। তো মিনিয়েচার বাউস ছোট ছোট ডাল, হুইচ হুইচ ইফ আনচেকড, সেটাকে যদি না তুমি সেটা আনচেকড থাকে, মানে সেটাকে যদি তুমি আবার কেটে না দাও, উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ। উইল এক্সপ্যান্ড এগেন, আবার বেড়ে উঠবে, টু ফর্মার সাইজ, আগেকার সাইজে। বলছে তুমি এটাকে ক্ষতি করো কেটে দাও সেটা সেরে উঠবে, এবং তুমি যদি এখান থেকে কেটে দাও কি হবে, মাটির খুব কাছ থেকে এরকম ছোট ছোট টুইক বেরিয়ে আসবে, এরকম ছোট ছোট গাছ বেরিয়ে আসবে, সেগুলো কার্ড হবে, কুঁচকে থাকবে। এবং সেটা কি হয়, সেটা যদি আনচেক থাকে, সেটাকে তুমি যদি আবার কেটে না দাও তাহলে সেটা ফর্মার সাইজে আবার ফেরত চলে যাবে, আবার আগেকার মতন অবস্থাতে ফেরত চলে যাবে। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, মশাগ্রাম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম 3-4-এর মাঝখানে একদম শেষের দিকটাতে মানে হাওড়ার দিকটাতে দেখবে একটা গাছ আছে। গাছটার ওপর, গাছটাকে কেটেছে, গাছটাকে মোটামুটি হাঁটু অব্দি হাইটটা তোমার প্ল্যাটফর্মটা বসার জায়গাটা আছে, তারপর মোটামুটি এতটা হাইটে গাছটাকে কেটে দিয়েছে, গাছটার গুঁড়িটা অনেকটা মোটা, তারপরে শেড দিয়ে দিয়েছে। তো মোটামুটি আলো তো সে পায় না, তবুও দেখবে গাছটা থেকে মানে আমি লাস্ট দেখে এসেছি মোটামুটি 1.5-2 ফুটের পাশ থেকে আরো ওই সবুজ গাছ বেরিয়ে গেছে, মানে গাছটা মারা যায়নি। আমি যদি পাই কখনো তোমাদের ছবিটা দেখাবো। তো বলছে যে সেটা যদি তুমি কেটে না ফেলে দাও, এই ছোট ছোট গাছগুলি পাতাগুলো তুমি কেটে না ফেলে দাও, তাহলে সেটা আবার আগের ফর্মার সাইজ মানে হচ্ছে আগেকার আগেকার জায়গায় চলে যাবে। নো, না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, বলছে না ওরকম করলে হবে না। কবি এখানে ব্যঙ্গ করছেন যে না ওরকম করলে হবে না, তুমি ভাবছো আমি গাছটা কেটে দিলাম গাছটা মরে গেল, না ওরকম করলে হবে না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, ওর যে শেকড় যেটা আছে সেটাকে তুলে আনতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কার কোনটাকে বলে দেখবে, অ্যাঙ্কার হচ্ছে নোঙর, জাহাজে সাধারণত এরকম টম এন্ড জেরিতে খুব দেখা যায়, এরকম টাইপের একটা জিনিস থাকে, চেন থাকে, জাহাজ থেকে এটা নামিয়ে দেয় তাহলে জাহাজটা মাটির নিচে আটকে থাকে, এটাকে বলে অ্যাঙ্কার। অ্যাঙ্কারিং আর্থ, দ্য রুট ইজ টু বি পুলড আউট, শেকড়টা তুলে আনতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। এই যে অ্যাঙ্কারিং আর্থ যেখানে নোঙরটা যেন ফেলা হয়েছে, এই গাছের নোঙর হচ্ছে এই শেকড়টা, ঠিক আছে, সেটা যেন এই মাটিতে ফেলে দেওয়া হয়েছে। তো সেইখান থেকে অ্যাঙ্কারিং আর্থ মানে কি, যেন নোঙরটাকে ধরে রেখেছে পৃথিবী, সেইটাকে তুলে আনতে হবে। শুধুমাত্র তুলে আনলে হবে যে এমন নয়, ইট ইজ টু বি রোপ, সেটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। তুমি ভাবলে যে আমরা তুলে এনে আমি ওখানেই রেখে দিলাম, তাহলে হবে না, তাহলে গাছটা মরবে না কিন্তু। ইট ইজ টু বি রোপ, সেটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। টায়ার্ড মানে রোপ মানে দড়ি দিতে হবে, টায়ার্ড মানে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, এবং সেটাকে তুলে আনতে হবে এবং ছিঁড়ে তুলে আনতে হবে। যত্ন করে তুলে আনলে হবে না, আমরা ছোট গাছ যখন বসাই কি করি, যত্ন করে তুলি তো, বলছে যত্ন করে তুলে আনলে হবে না, পুলড আউট টেনে তুলতে হবে, স্ন্যাপড আউট ছিঁড়ে তুলতে হবে, আর পুলড আউট এন্টায়ারলি বা সম্পূর্ণ একদম পুরোটা তুলে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবী গুহা থেকে, পৃথিবীটা যেন একটা গুহা, পৃথিবী এইটা যেন একটা গুহা, পৃথিবী গুহা থেকে তোমাকে সেটা পুরোপুরি তুলে আনতে হবে।
অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং ওই গাছের যে শক্তিটা আছে সেটা বেরিয়ে আসবে। মানে গাছের যে শক্তি বলা হচ্ছে যে গাছের সমস্ত শক্তিটা, তার ইচ্ছাটা এইখানে থাকে, ঠিক আছে? তো সেই শক্তিটাকে তোমার শেষ করে দিতে হবে, সেই শক্তিটা বেরিয়ে আনতে হবে, সেই শক্তিটাকে বার করে আনতে হবে। তো দেখো, আহ, মানুষের জীবনের ইচ্ছা কিন্তু কখনো শেষ হয়নি, বা মানুষের জীবনের যে বাসনাটা সেটা কিন্তু কখনো শেষ হয়নি। তো তোমাদের কি জীবনে এগিয়ে যেতে গেলে বা তোমার কোনো যদি চিন্তা ভাবনা থাকে, বাসনা থাকে, সেটাকে গোড়াটাকে শক্ত করে রাখতে হবে, মানে তোমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, স্থির থাকতে হবে। তো বলছে কি, যে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, সেই গাছের শক্তিটা সেটাকে বের করে ফেলতে হবে, এক্সপোজ মানে খুলে ফেলতে হবে। দ্য সোর্স, তার যে উৎসটা, হোয়াইট অ্যান্ড ওয়েট, তার যে উৎসটা সেই উৎসটা শেষ করতে হবে গাছটাকে মারতে গেলে, যেটা সাদা এবং ভিজে, মানে ওয়েট মানে হচ্ছে দ্যাটস, বলা হয় যে যেটা শুকনো সেটা লাইফলেস, আর যেটা ওয়েট তার মানে জল, মানে জীবন বলে, তো সেই জন্য বলছে যে ওয়েট মানে সেখানে জল আছে, মানে তার মধ্যে জীবন আছে। দ্য সোর্স, সেই উৎসটা যেটা সাদা, এবং সাদা হচ্ছে শান্তির প্রতীক, ওয়েট মানে হচ্ছে জীবনের প্রতীক যেহেতু জল আছে। দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে সংবেদনশীল যে জিনিসটা, গাছের শেকড়টা, সেটা সব থেকে সংবেদনশীল, সেইটাকে তুলে আনতে হবে। হিডেন, যেটা লোকানো আছে। তার মানে কি, যদি তোমার মধ্যে কিছু একটা ইচ্ছা থাকে, তো সেটাকে কি করতে হবে, কখনো শুকনো হতে দিলে হবে না, বা সেটাকে শুকিয়ে যেতে দিলে হবে না, সেই জিনিসটাকে তোমাকে রেখে দিতে হবে। হ্যাঁ, তুমি ভাবছো যে আমি এই কাজটা করবো, হয়তো আজকে হলো না, তোমার ডালগুলো বা বাউসগুলো বা লিভস গুলো কাটা গেল, কিন্তু তার যে উৎসটা সেটাকে ঠিক রাখতে হবে। তাই হোক, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, সেটা সব থেকে সংবেদনশীল যে জিনিসটা, সব থেকে গোপন যে জিনিসটা, যেটা বছরের পর বছর ধরে পৃথিবীর ভেতরে ঢুকে আছে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, তুমি যদি ভাবো যে শুধু ওইটুকুতেই হয়ে যাবে, না, তাতেও হবে না। পুরোপুরি তুমি পুরোটা তুলে নিয়ে চলে এলে, তারপর দেখবে সেই গাছটা হয়তো আবার শেকড়টা মাটির নিচে চলে গেল। কি করতে হবে? দেন দ্য ম্যাটার, তারপর সেই বিষয়টা অফ স্কর্চিং, স্কর্চ মানে হচ্ছে ঝলসানো, রোদের আলোতে যে ঝলসানো সেটাকে বলে স্কর্চিং। দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, চোকিং মানে হচ্ছে শ্বাস রোধ হয়ে আসা, মানে গলা টিপলে যেটা হয়, শ্বাস নিতে না পারা, গলা আর দম বন্ধ হয়ে আসা, সেটাকে বলে চোকিং। স্কর্চিং অ্যান্ড চোকিং, ঝলসে দেওয়ার কাজটা আসছে, এবং দম বন্ধ করে দেওয়ার, দম আটকে দেওয়ার বিষয়টা আসছে। ইন সান অ্যান্ড এয়ার, বলছে সূর্যের আলোতে তার দম বন্ধ করে দিতে হবে, সূর্যের আলোতে এবং বাতাসে তার দম বন্ধ করে দিতে হবে, এবং ঝলসাতে হবে। তখন কি হবে? ব্রাউনিং, হার্ডেনিং, সেটা আস্তে আস্তে খয়েরি হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, মানে যে ময়েশ্চারটা আছে, ওই যে ওয়েট গুলো ছিল, ময়েশ্চারটা বেরিয়ে যাবে, আর হোয়াইট যে টোনটা ছিল, হোয়াইট যে কালারটা ছিল, সেটা খয়েরি হয়ে যাবে। টুইস্টিং, উইদারিং, টুইস্টিং মানে কুঁকড়ে যাবে, বেঁকে যাবে, যেহেতু এটা শুকিয়ে যাচ্ছে কুঁকড়ে যাচ্ছে। উইদার, উইদার মানে শুকিয়ে যাওয়া, শুকিয়ে কাঠ হয়ে যাওয়া বলে, সেটাকে বলে উইদার। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপর সেটা হবে। তো বলতে চাইছে, দেখো যে এত বড় প্রসেস একটা গাছকে মারার, তবু বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে মানুষ গাছগুলোকে মেরে আসছে এবং সমাজে নিজেদের ক্ষতি করে আসছে। এত কষ্টের কাজ, মানে এত কঠিন কাজ, তবু মানুষ সেটা করছে। আর অন্যভাবে ভাবতে গেলে কি, যে আমাদের মধ্যে যদি কোনো বাসনা থাকে বা আমাদের ইচ্ছা থাকে, তো আকাঙ্ক্ষা থাকে, তো সেটাকে যতবারই তার আঘাত আসুক, বা আমার জীবনে যতই আঘাত আসুক, আমাদের যে উৎসটা, যে রূপটা, সেটাকে আমাদের আমাদের যে শক্তিটা, সেই শক্তিটাকে শেষ হতে দিলে হবে না, সেইটা আমাদের সেইভাবে স্থির থাকতে হবে। তবে গিয়ে আমরা জীবনে গাছের মতন বেড়ে উঠতে পারবো, সুন্দর হয়ে উঠতে পারবো। তো এইটা গেল কবিতাটা। তোমরা পড়ো একবার, পড়ো একবার না, একবার নয়, বহুবার পড়ো। আমি তো বলবো অন্তত প্রতি মাসে একদিন বসে প্রত্যেকটা কবিতা একবার রিডিং, আর প্রত্যেকটা গল্প হলে তো খুব ভালো হয়, একবার করে রিডিং করে নাও, কিছু না, জাস্ট একবার রিডিং করবো যে কি বলতে চেয়েছিল, কি আছে গল্পের ক্ষেত্রে, কোথায় কোথায় ঘটনাগুলো ঘটছে, আহ, কে কে আছে, কে কোন কাজটা করছে, এই জিনিসগুলো জানাটা খুব দরকার। আর কবিতার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, কে কাকে কি বলছে, এই জিনিসগুলো, তাহলে এইগুলো মনে থাকলে কি হবে, তোমার কোয়েশ্চেনে, এক্সামে অ্যান্সার গুলো করতে সুবিধা হবে। আচ্ছা, আর এটার সঙ্গে আমি খুব ছোট ছোট কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি, মানে 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কসে কিছু কোয়েশ্চেন্স আমি দিচ্ছি। আমি খুব কমই কোয়েশ্চেন্স দিচ্ছি, এগুলো ছাড়া, এই কোয়েশ্চেন্সগুলো ছাড়া, অ্যান্সারগুলো ছাড়া, যদি তোমাদের মনে হয় যে না আর একটা দুটো আমার অ্যান্সার লিখে দিলে ভালো হয়, তাহলে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাও, আমি সেগুলো লিখে দেবো।
আমি চেষ্টা করছি খুব কম সংখ্যক অ্যান্সার লিখতে, তাই তোমাদের কম মুখস্থ